ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মতবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ইন্ডিভিজুয়ালিজম। এই যে ইন্ডিভিজুয়ালিজম, এটা একটা মতবাদ। এটা উদারনীতিবাদের একটা গুরুত্বপূর্ণ দিক এবং রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ একটি গুরুত্বপূর্ণ মতবাদ হিসাবে গণ্য হয়। ব্যক্তির স্বাতন্ত্র্য, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো, সীমাবদ্ধ নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু ব্যক্তি স্বাধীনভাবে তার ব্যক্তিত্ব বিকাশের সুযোগ সুবিধা ভোগ করবে। প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশের জন্য কতগুলি সুযোগ সুবিধা থাকতে হবে, কতগুলি স্বাধীনতা অধিকার থাকতে হবে। যদি না থাকে তাহলে ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হবে না। সামন্তবাদী অর্থ ব্যবস্থাতে ব্যক্তির স্বাধীনতা ছিল না, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব হয়নি। উদারনীতিবাদের উদ্ভবের সাথে সাথে সাবেকি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব হয়েছে। আবার একথা বলা যায় যে সাবেকি যে উদারনীতিবাদ, তার উদ্ভবের সাথে সাথে ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে, ব্যক্তির অধিকারকে স্বীকার করা হয়েছে। তার কারণ উদারনীতিবাদের মূল কথা হলো সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত বিবেক বুদ্ধি অনুযায়ী তার আত্মিক বিকাশ ঘটাতে পারবে। ব্যক্তির ভালো মন্দ ব্যক্তিই বোঝে। ব্যক্তির ভালো মন্দ বিচারের ক্ষেত্রে ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ, এখানে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ নয়। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তির স্বাতন্ত্র্য, ব্যক্তি আলাদাভাবে স্বাধীনতা ভোগ করবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে, আবার রাষ্ট্র প্রয়োজনে ব্যক্তির উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সঙ্গে যুক্তিবোধ, নবজাগরণ, ব্যক্তির উপর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ তুলে নেওয়া, ব্যক্তির সক্রিয়তা, এর উদ্যোগ, ব্যক্তির স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে গুরুত্ব পেয়েছে। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণা প্রাচীন গ্রীসে উদ্ভব হয়েছে। প্রাচীন গ্রীসে দাসদের স্বাধীনতা ছিল না। প্রাচীন গ্রীসে স্বাধীনতা ছিল শ্রেণীবিভক্ত দাস সমাজের সামন্ত প্রভুদের, তারা জমির মালিক, তাদের স্বাধীনতা ছিল। কিন্তু এখানে একটা স্বাধীন চিন্তা, স্বাধীন মনোভাব প্রকাশের সুযোগ মুষ্টিমেয় ব্যক্তির হাতে ছিল। তাই গ্রীসের সমাজ ব্যবস্থাতে, রোমের সমাজ ব্যবস্থাতে আমরা দেখেছি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার উদ্ভব ঘটেছে। মধ্যযুগে ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে, ধর্মযাজকরা ক্ষুণ্ণ করেছে, চরম রাজতন্ত্রে ক্ষুণ্ণ হয়েছে, সামন্ত শক্তি ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। সাধারণ ভূমিদাস নাগরিকদের ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। আধুনিক সমাজে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কি ভূমিকা নেই? আধুনিক সমাজে ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করা হয়। প্রাচীন গ্রীসের রাষ্ট্রে যেমন
মাস্টারদের ব্যক্তির স্বাধীনতা ছিল, সামন্ত ব্যবস্থাতে যেমন সামন্তপ্রভুদের স্বাধীনতা ছিল, তেমনি উদীয়মান ধনিক বণিক শ্রেণী সামন্ত ব্যবস্থাতে কৃষকদের ভূমিদাসদের স্বাধীনতার কথা তারা তুলে ধরেছে। এবং এই উদীয়মান ধনিক বণিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, তাদের উদ্যোগে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্বের জন্ম হয়েছে। আমরা এটা দেখব যে ইংল্যান্ডে প্রথম শিল্পায়ন ঘটেছে, সেখানে সামন্তবাদের বিরুদ্ধে, সামন্ত শক্তির বিরুদ্ধে উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে ব্যক্তিগত স্বাধীনতার দাবিতে। জন লক, সামাজিক চুক্তি মতবাদী জন লক এবং উদারনীতিবাদের জনক, তিনি ব্রিটেনের নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। তিনি উদারনৈতিক রাজনৈতিক মতবাদ তিনি তৈরি করেছেন। সেই তত্ত্ব অনুযায়ী সেখানে বিপ্লব হয়েছে। পার্লামেন্টে এতদিন ধরে যে সামন্ত শক্তির ব্যক্তি স্বাধীনতা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তাদের নেতৃত্বে একটা ব্যাপক সংখ্যক মানুষের ব্যক্তি স্বাধীনতার আন্দোলন সফল হয়েছে এবং এই বিপ্লবে তারা সফল হয়েছে। এখন কথা হলো যে লক উদারনীতিবাদের জনক, পুঁজিবাদের সমর্থক, তিনি কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন। সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। আবার বুর্জোয়া অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে 1776 সালে লেখা এই গ্রন্থে তিনি অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন। এই অবাধ ব্যবসা বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য হবে অবাধে, এখানে স্টেটের নিয়ন্ত্রণ কমাতে হবে, ব্যবসায়ী এবং উৎপাদকদের, শিল্পপতিদের অবাধে উৎপাদন করার পরিবেশ তৈরি করবে রাষ্ট্র, এবং সেখানে রাষ্ট্র শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করবে, এ কথা অ্যাডাম স্মিথ বলেছেন। অ্যাডাম স্মিথের এই বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে ফ্রান্সের ফিজিওক্র্যাট, যারা অর্থনীতিবিদ, তারাও ফ্রান্সে পুঁজিপতিদের স্বার্থে ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন এবং তারা মূলত পুঁজিপতিদের নেতৃত্বে বিপ্লবকে সমর্থন করলেও তারা কিন্তু সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। যারা 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 কৃষক, ফেরিওয়ালা, সাধারণ মানুষ, তাদের ব্যক্তিগত স্বাধীনতার কথা এখানে বলেছেন। আমরা এই কথা দেখব স্পিরিট অফ লস গ্রন্থে। মন্টেস্কু, তিনিও ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন, যে ফ্রান্সের নাগরিকরা যে স্বাধীনতা এবং অধিকার পায় তা মূলত অভিজাত শ্রেণী, ধনিক শ্রেণী এবং যাজক শ্রেণী, যারা ধর্মযাজক শ্রেণী, তারা পাচ্ছে, আর রাজশক্তি হাতে সব ক্ষমতা আছে। সেই জন্য ফ্রান্সের কৃষক, শ্রমিক, মেহনতি, খেটে খাওয়া দোকানদার, ব্যবসায়ী, ছোট ছোট, তারা কিন্তু কোনো ব্যক্তিগত স্বাধীনতা এবং অধিকার পাচ্ছে না। তাই তিনি সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মধ্য দিয়ে, অর্থাৎ আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ শাসন করবে এবং বিচার বিভাগ বিচার করবে, তাহলে ফ্রান্সের জনগণ ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করবে। তাহলে মন্টেস্কুর উল্লেখিত বক্তব্যে আমরা দেখছি ব্যক্তিগত স্বাধীনতার কথাকে স্বীকার করা হয়েছে। তবে নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে এই ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী যে মতবাদ উদারনীতিবাদের একটা দিক হিসাবে গড়ে উঠেছে, সেটা 19 শতকে সুনির্দিষ্টভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের তত্ত্ব উদ্ভব হয়েছে। আমরা এক্ষেত্রে দেখব ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এখানে রাষ্ট্রকে অস্বীকার করছে না, রাষ্ট্রের ভূমিকাকে স্বীকার করে নিয়ে, সমাজের ভূমিকাকে স্বীকার করে নিয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণা তুলে ধরেছেন। অর্থাৎ ব্যক্তির যে স্বাধীনতা সেটা সমাজ নিরপেক্ষ নয়, সমাজের সঙ্গে যুক্ত। ব্যক্তির যে স্বাধীনতা সেটা রাষ্ট্রের সঙ্গেও যুক্ত। আমরা দেখব যে জন স্টুয়ার্ট মিল, ইংল্যান্ডের চিন্তাবিদ, তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণাকে বিশেষভাবে তুলে ধরেছেন। স্পেন্সার, তিনিও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণাকে বিকশিত করেছেন।
আধুনিক যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যেখানে জন স্টুয়ার্ট মিল বক্তব্য রেখেছেন, স্পেন্সার বক্তব্য রেখেছেন, সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণার সঙ্গে আধুনিক যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সেই ধারণা যুক্ত, এবং আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ রাষ্ট্রীয় চরমতাবাদের বিরোধিতা করে আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। সমষ্টিগত ধারণার বিরোধিতা করে, সমষ্টিগত স্বার্থ এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে গুরুত্ব পায়নি। অর্থাৎ এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ রাষ্ট্র খবরদারি করবে ব্যক্তির উপরে, তা কিন্তু আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ স্বীকার করে না। অর্থাৎ রাষ্ট্রের খবরদারি কমাতে হবে, রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে ব্যক্তির, সেই হস্তক্ষেপের রিজন থাকতে হবে, অর্থাৎ রিজনেবল রেস্ট্রিকশান ব্যক্তির স্বাধীনতার উপরে থাকতে পারে। তার কারণ অবাধ যে স্বাধীনতা, ব্যক্তির অবাধ স্বাধীনতা, স্বেচ্ছাচারিতার নামান্তর, এখানে অবাধে স্বাধীনতা ভোগ করলে অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে, অপরের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে স্বীকার করা হয় না। যাই হোক, ব্যক্তি স্বাতন্ত্র্য ধারণাগুলোকে আমরা পয়েন্ট আকারে তুলে ধরব। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কীভাবে বিকশিত হলো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কী, এতক্ষণ আমি আলোচনা করলাম। এবারে 1 নম্বর পয়েন্টে ব্যক্তি স্বাতন্ত্র্যের মূল বিষয়। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সামন্তবাদী ব্যবস্থার বিরোধী। সামন্তবাদে যে চরম রাজশক্তি ছিল, সেখানে সামন্ত প্রভুরা রাজশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করত, সেখানে ভূমিদাসদের স্বাধীনতা ছিল না। উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা এই সামন্ত শক্তির বিরুদ্ধে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণাকে প্রতিষ্ঠিত করবার জন্য ভূমিদাসদের সংগঠিত করে সামন্তবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং রেভলিউশন করেছে। তাহলে আমরা দেখছি সামন্তবাদের বিরোধিতা করে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল কথা হলো ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য ব্যক্তির পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে। ব্যক্তিত্বের বিকাশের জন্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সুযোগ সুবিধা দিতে হবে। আর ব্যক্তিকে রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে স্বাধীনতা দিতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ স্বৈরাচারের বিরোধী। চরম রাজতন্ত্র, স্বৈরাচারী রাজনৈতিক সিস্টেম ছিল, সেখানে তার বিরোধিতা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ করেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অবাধ ব্যবসা বাণিজ্য, অবাধে উৎপাদন হবে, অবাধে ব্যবসা বাণিজ্য চলবে, তাহলে উৎপাদন বাড়বে, মানুষের জীবনে একটা আর্থিক সঙ্গতি প্রতিষ্ঠিত হবে। নাম্বার 2, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দ্বিতীয় যে বিষয়, সেটা হলো ব্যক্তির অবাধে বিকাশের স্বাধীনতা থাকবে। ব্যক্তির মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভা বিকাশে কোনো বাধা দেওয়া যাবে না। অবাধে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে, তার ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। এখানে সমাজ হস্তক্ষেপ করতে পারবে না, এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। রাষ্ট্র এবং তার সরকার কখনোই ব্যক্তির এই অবাধ বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় এই পয়েন্টে আমরা বলবো ব্যক্তির অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সৃষ্টি করবে, ব্যক্তির অধিকার সৃষ্টি করবে। ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য অধিকার বা সুযোগ সুবিধা দরকার, যেগুলো রাষ্ট্র স্বীকার করবে, সমাজ স্বীকার করবে। শুধু স্বীকারই করবে না, রাষ্ট্র ব্যক্তিকে দেবে, এই অধিকার দেবে। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যে অধিকার থাকতে হবে। অধিকার বা সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং প্রযুক্ত দাবি, অর্থনৈতিক দাবি, রাজনৈতিক দাবি, শিক্ষা সাংস্কৃতিক দাবি ইত্যাদি দাবিগুলি পূরণ হতে হবে। এটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটা মূল বিষয়। এখানে মনে রাখতে হবে যে অধিকার, স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, সামাজিক নয়। অধিকার, স্বাধীনতা রাজনৈতিক, সামাজিকের পাশাপাশি অর্থনৈতিক অধিকার এবং স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। অর্থনৈতিক সুযোগ সুবিধা পর্যাপ্ত ব্যক্তি প্রত্যেকটা পেলে তবেই ব্যক্তির অবাধ বিকাশের সুযোগ থাকবে, নাহলে বহু প্রতিভা সুপ্ত অবস্থায় নষ্ট হয়ে যেতে পারে। 3 নাম্বার বিষয়, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের
3 নাম্বার বিষয় হলো যে রাষ্ট্র এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক আছে। ব্যক্তির ব্যক্তির সাবলীল বিকাশ, ব্যক্তির বিকাশে পূর্ণ স্বাধীনতা। তার মানে এই নয় যে রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারবে না। ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে করতে এত পরিমাণ যে স্বাধীনতা ভোগ করলো যা অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র বাধা দিবে। রাষ্ট্র বাধা দিবে। সমাজের সঙ্গে সমাজ ব্যক্তির স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে গিয়ে সমাজের যদি অন্যান্য মানুষের ক্ষতি হয়, তাহলে কিন্তু সেই স্বাধীনতাকে বাধা দিতে পারবে সমাজ এবং রাষ্ট্র উভয়ে। 4 নাম্বার, রাষ্ট্রের বিলুপ্তি চাই কি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ? ব্যক্তির স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে কি মনে হতে পারে যে ব্যক্তির রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে রাষ্ট্রের বিলুপ্তি চাই? না, নৈরাজ্যবাদীদের মতো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা রাষ্ট্রের বিলুপ্তি চায় না। রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের ভূমিকা থাকবে, কিন্তু রাষ্ট্রের ফাংশনটাকে সীমাবদ্ধ করতে হবে। রাষ্ট্র যত কম কাজ করবে ততই ব্যক্তির ভালো হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা মনে করেন যে ব্যক্তির ভালো মন্দ ব্যক্তিই ভালো বুঝে, রাষ্ট্র দূর থেকে ব্যক্তির ভালো মন্দ বুঝতে পারে না। তাই ব্যক্তিত্ব বিকাশের সুযোগ সুবিধাগুলো এতটাই বেশি, তার পরিধি এতটাই বেশি, রাষ্ট্রের কাজের পরিধির বাইরে থেকে যায়। সেজন্য রাষ্ট্র এ ব্যাপারে ব্যক্তিকে স্বাধীনভাবে চলতে দেবে, অর্থাৎ ব্যক্তির ভালো মন্দ ব্যক্তিই বুঝবে, রাষ্ট্র বুঝবে না। এখানে রাষ্ট্রের যে কাজের পরিধি যত কম হবে ততই ব্যক্তির মঙ্গল হবে। 6 নাম্বার, 5 নাম্বার, রাষ্ট্রের 5 নাম্বার কাজ, 5 নাম্বার হলো 6 নাম্বার কাজ। 6 নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্র 2 ধরনের কাজ করে, একটা নেতিবাচক কাজ আর একটা হলো ইতিবাচক কাজ। ব্যক্তির মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা দরকার, জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখবে, জাতীয় সংহতি বজায় রাখবে। এই সমস্ত কাজগুলো রাষ্ট্রের নেগেটিভ কাজ। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এগুলো হচ্ছে নেগেটিভ কাজ। আর একটা কাজ হলো রাষ্ট্রের ইতিবাচক কাজ। ধরো ব্যক্তির ইচ্ছাকে ব্যক্তি গুরুত্ব দিবে, ব্যক্তির স্বাধীন বিকাশ ঘটানোর ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত চূড়ান্ত। ব্যক্তির চাহিদা পূরণ করা দরকার। ব্যক্তির অনেক চাহিদা কামনা বাসনা থাকে, পূর্ণাঙ্গ বিকাশের জন্য ব্যক্তি সুযোগ সুবিধা চাই। এইগুলো বিকাশে রাষ্ট্র সাহায্য করলে এটা রাষ্ট্রের পজিটিভ রোল, এটা আমরা বলতে পারি। তাহলে রাষ্ট্রের নেগেটিভ কাজ কি? রাষ্ট্রের কাজ হলো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের মতে রাষ্ট্রের নেগেটিভ কাজ হলো রাষ্ট্রের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। অন্যদিকে বিদেশের ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করা। এটা হচ্ছে রাষ্ট্রের নেগেটিভ রোল, রাষ্ট্রের নেগেটিভ। এখানে ব্যক্তির কোনো উন্নতি বিকাশের ক্ষেত্রে ভূমিকা থাকছে না, কিন্তু রাষ্ট্রের পজিটিভ কাজ কোনগুলো? ব্যক্তি ভালো মন্দ ব্যক্তি ভাববে, ব্যক্তির চাহিদা কোনটা বেশি কোনটা কম, তার চয়েসটাকে বেশি অগ্রাধিকার দিবে চাহিদা পূরণের ক্ষেত্রে, ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। ব্যক্তির মধ্যে অনেক মানে কামনা বাসনা থাকে, ইচ্ছা পূরণের ব্যাপার থাকে, সেগুলোর বিকাশে রাষ্ট্র ব্যক্তির পাশে থাকবে। তাহলে এই কাজটা হবে রাষ্ট্রের তোমার পজিটিভ রোল বা ইতিবাচক কাজ। 7 নম্বর বিষয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের। জন স্টুয়ার্ট মিল, এটা আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এর একজন বিখ্যাত দার্শনিক, ইংল্যান্ডের চিন্তাবিদ। অন লিবার্টি তার গ্রন্থ আছে। এই অন লিবার্টি গ্রন্থে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণাকে তুলে ধরেছেন। তিনি বলছেন যে ব্যক্তি
কে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ দিতে হবে। অন লিবার্টি গ্রন্থে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বেনথামের বিষয়কে সমালোচনা করেছেন। বেনথাম বলেছেন যে রাষ্ট্র সর্বাধিক ব্যক্তির সর্বাধিক মঙ্গল সাধন করবে, সর্বাধিক ব্যক্তি সর্বাধিক মঙ্গল সাধন করবে। এটা হলো বেনথামের বক্তব্য। বেনথাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, তিনি উপযোগিতাবাদী। আবার তাহলে জন স্টুয়ার্ট মিল বলছেন বেনথাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসাবে ব্যক্তির ভালো মন্দ ব্যক্তি বুঝে যে কথাটা বলেছেন সেটা কিন্তু সকলের ভালো মন্দের কথা বলেননি। তিনি বলছেন যে রাষ্ট্র সর্বাধিক ব্যক্তির মঙ্গল করবে। সর্বাধিক ব্যক্তি, তাহলে বাকি লোকদের মঙ্গল করার কি দরকার নেই? তাহলে এখানে বেনথামের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণা ঠিক না। জন স্টুয়ার্ট মিলের সকল ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য তাদের সকলকে সুযোগ সুবিধা দিতে হবে, অবাধে চলতে দিতে হবে। এখানে রাষ্ট্রের যে ভূমিকা সেখানে কিছু ব্যক্তির জন্য না, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। সমাজের ভূমিকা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। এটা জন স্টুয়ার্ট মিল বলছেন। আর জন স্টুয়ার্ট মিল আরেকটা কথা বলছেন যে বেনথাম যেটা বলছেন সর্বাধিক পরিমাণ সুখ বিধান করা, এটা কি পরিমাপ করা যায়? সুখকে পরিমাপ করা যায় না। তাই বেনথাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হলেও তার বক্তব্যকে জন স্টুয়ার্ট মিল সমালোচনা করে বলেছেন যে ব্যক্তির চিন্তা, ব্যক্তির আচরণ এক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকবে। এক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না। এখানে রাষ্ট্র সর্বাধিক ব্যক্তি নয়, এখানে রাষ্ট্র সকল ব্যক্তির চিন্তা, সকল ব্যক্তির আচরণে স্বাধীনতাতে হস্তক্ষেপ করবে না। তাই এক্ষেত্রে জন স্টুয়ার্ট মিল বলছেন রাষ্ট্র হচ্ছে একটা অশুভ শক্তি, রাষ্ট্র একটা অকাম্য প্রতিষ্ঠান। রাষ্ট্র বেনথাম যেটা বলছে যে বেশি সংখ্যক লোকের মঙ্গল করবে। মঙ্গলটা করবে কি করে? রাষ্ট্র তো অশুভ শক্তির প্রতীক না, আর রাষ্ট্র তো অকাম্য প্রতীক। অকাম্য কাজ করে, রাষ্ট্রের দরকার নাই। রাষ্ট্র একটা ভূমিকা পালন করবে। কি ভূমিকা পালন করবে? জন স্টুয়ার্ট মিল বলছেন যে ব্যক্তি দুই ধরনের কাজ করে। ব্যক্তির কাজ হলো দুই ধরনের। একটা হচ্ছে আত্মকেন্দ্রিক কাজ কি? যে ব্যক্তি নিজের জন্য কাজ করবে। ব্যক্তির নিজের কাজ নিজের সিদ্ধান্ত মতো করবে, আর নিজের কাজের মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে, আত্মিক বিকাশ ঘটবে। এই কাজে রাষ্ট্র বাধা দিতে পারবে না। অর্থাৎ ব্যক্তির আত্মকেন্দ্রিক কাজ, একদম নিজস্ব ফাংশন, নিজস্ব ইচ্ছা, নিজস্ব চাহিদা, নিজস্ব কামনা বাসনা। সুতরাং এক্ষেত্রে স্টেটের কোনো রোল থাকবে না, রাষ্ট্র বাধা দিবে না, রাষ্ট্র হস্তক্ষেপ করতেই পারবে না। আর ব্যক্তির আর একটা কাজ আছে, সেটা হলো পরকেন্দ্রিক কাজ। পরকেন্দ্রিক মানে ব্যক্তি যখন অপরের জন্য কাজ করতে যাবে। দেখো, ব্যক্তি যখন অপরের জন্য কাজ করতে যাবে সেক্ষেত্রে ব্যক্তির কাজের মধ্যে দিয়ে অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। হয়তো একজন ব্যক্তি 5 জনের কাজ করতে গেল, 5 জনের কাজ করতে গিয়ে তার ওই কাজটা 10 জনের স্বাধীনতাতে হস্তক্ষেপ হয়ে গেল। তাহলে এখানে কি বলতো? এখানে তাহলে ব্যক্তির এই যে পরকেন্দ্রিক কাজ, এই পরকেন্দ্রিক কাজে যখন অপরের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে, অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হবেই। সুতরাং সেক্ষেত্রে রাষ্ট্র ব্যক্তির এই পরকেন্দ্রিক কাজে বাধা দিবে। এক্ষেত্রে ব্যক্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে। তাহলে স্টুয়ার্ট মিলের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। এবার 8 নম্বরে হারবার্ট স্পেন্সারের বক্তব্য। তিনি কি বলছেন? যে যোগ্যতমের জয়, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অর্থাৎ ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করবে, অধিকার ভোগ করবে, অধিকার স্বাধীনতা পেয়ে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং সে সমাজে বড় হবে, প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থাতে প্রতিষ্ঠিত হবে। আর এই যোগ্যতমের একটা পরিবেশ রাষ্ট্র তৈরি করবে। কিন্তু এখানে সবাই সমান যোগ্যতার অধিকারী হবে না, সমানভাবে বিকশিত হতে পারবে না, তাই সবাই টিকে থাকতে পারবে না। যোগ্যতমের জয়, হারবার্ট স্পেন্সার এই কথা বলেছেন। যাই হোক, 8টা বিষয় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উল্লেখ করলাম। তবে আর একটা শেষ কথা হলো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হলো পুঁজিবাদের
নামান্তর। যেমন উদারনীতিবাদের একটা দিক বলেছি, উদারনীতিবাদ হচ্ছে পুঁজিবাদের রাজনৈতিক দর্শন। আর উদারনীতিবাদের রাজনৈতিক দর্শন উদারনীতিবাদ, সেই তত্ত্ব অনুযায়ী উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। আর এই উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব কাজ করছে। কিন্তু উদারনীতিবাদী রাজনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। ধনতন্ত্রে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়। আপামর জনগণ মানে সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হয়। দরিদ্র মানুষ, তাদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণা শুধু মুষ্টিমেয় ব্যক্তির জন্য এই ধারণা। এখানে এখানে সম্পদশালী মুষ্টিমেয় ব্যক্তি তাদের অবাধ বিকাশ, অবাধ চলাফেরা, তাদের অবাধে আর্থিক বিকাশ ঘটা সম্ভব হয়। কিন্তু আপামর জনসাধারণ অর্থনৈতিক দিক থেকে যেহেতু বঞ্চিত, শোষিত, তারা কিন্তু তাদের কাছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব মূল্যহীন হয়ে পড়েছে। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে বাস্তবে রূপায়িত হতে গেলে তা অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার মধ্যে দিয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্বকে যদি নিয়ে যাওয়া যায়, প্রয়োগ করা যায়, তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কাজ করবে। কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আমি আগেই বলেছি, এটা এটা হচ্ছে উদারনীতিবাদের একটা গুরুত্বপূর্ণ দিক, একটা সাইড। এই তত্ত্ব ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এটা পুঁজিবাদী অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং এই তত্ত্বকে ইফেক্টিভ করতে গেলে ক্যাপিটালিজম অর্থনীতি থাকবে, এবং এবং পলিটিক্যাল সিস্টেম সেটা উদারনৈতিক ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। আর লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম লিবারালিজমের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই আমরা এই কথা বলবো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এটা পুঁজিবাদের একটা নামান্তর। এই মধ্য দিয়ে সত্যি সত্যি সকল মানুষের ব্যক্তির যে স্বাধীনতা, আত্মিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে যুক্তিবোধের বিকাশ, চেতনার বিকাশ, এটা হওয়া সম্ভব নয়। তার জন্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরুদ্ধে অনেক যুক্তি খাড়া করা যায়। এইটা একটা 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 প্রভাবশালী তত্ত্ব। এই তত্ত্বটা এলিটিস্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, সম্পদশালী গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণাকে শ্রেণী বিভক্ত ও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থাতে যারা সম্পদের মালিক, তারা নিজেদের স্বার্থে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে ব্যবহার করছে। এই তত্ত্বকে সার্বজনীন করতে গেলে, এই তত্ত্বের সারবস্তুকে বাস্তবে সকল মানুষের কাছে পৌঁছে দিতে গেলে শোষণহীন একটা সমাজ, একটা নিপীড়নহীন সমাজ গড়ে তুলতে হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।